দেখুন, আমি আজকে একটা সম্পূর্ণ আলাদা এপিসোড শ্যুট করছিলাম, খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে শ্যুট করছিলাম, ভেবেছিলাম সেই এপিসোডই আপনাদের দেখাবো, কিন্তু আজ টপিকটা বদলে গেছে। আধ ঘন্টা আগে একটা খবর এসেছে এবং আমি মজা পেয়ে গেছি, এবং আপনাদেরও আমি আজকে এটাই শোনাবো। আপনাদের ভালো লাগুক বা না লাগুক, এটাই আপনাদের শুনতে হবে। আজ মৌসম নূর তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে চলে গেছেন আবার করে, এবং সেটাও আমি আজকে ধরিনি, সেটা নিয়েও কথা বলবো না। ভেবেছিলাম যে সিরিয়াস ব্যাপারটা আপনাদের সামনে রাখতেই হবে, সিরিয়াস বিষয়টা রাখতে হবে, কিন্তু এখন আমার বক্তব্য সিরিয়াস কালকের জন্য। সিরিয়াস যে জিনিসটা নিয়ে আমি শ্যুট করছিলাম সেটা আপনারা কাল দেখবেন, কিন্তু আজ আমি আপনাদের তিনজন ব্যক্তির একটা ঘটনার কথা শোনাবো। তাদের আপনারা সকলে চেনেন, তাদের কথাবার্তা সব জানেন, তাদের বয়সগুলো আমি আপনাদের একটুখানি মনে করিয়ে দিই। প্রথমজন হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বয়স 68 বছর। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি, তার কথাবার্তা, তার নাচন কোদন, তার কাঁচ দিয়ে হাত টাত নিজেরই কেটে কুটে রক্তারক্তি কাণ্ড করে ফেলা, সমস্তটা আপনারা জানেন, এবং বিশেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের টেম্পারামেন্ট আপনারা সকলে জানেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঝগড়া মেটাচ্ছেন, আগে হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনের ঝগড়া মেটাচ্ছেন। কাদের ঝগড়া মেটাচ্ছেন? একজন হচ্ছেন অসিত মজুমদার, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার বয়স 67 বছর। অসিত মজুমদার ইজ নোটোরিয়াস লোকের পেছনে কাঠি করার জন্য, এবং তার বক্তব্য, তার কথাবার্তা কোনো সীমা পরিসীমা নেই। তো অসিত মজুমদারের সঙ্গে ঝগড়া মেটাচ্ছেন কার? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের ঝগড়া। রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়েছেন, প্রথমবার সাংসদ হয়েছেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সাংসদ সুলভ সেন্স দেখা গেল না। মানে তিনি সারা জীবন একটা টবের ফুল হয়ে বসে রয়েছেন। প্রথম সাংসদ সুলভ যে কাজটা করতে গেছেন, সেখানে গিয়েই কি করেছেন? অসিত মজুমদারের সঙ্গে ঝগড়া। তো এই দুজনের ঝগড়া মেটাতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার রচনাকে বলছেন যে দেখো, অসিতকে কিন্তু তোমার ছোট ভাইয়ের মতো করে নিয়ে কাজ করতে হবে, এবং সেখানে তৃণমূলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ছোট ভাই নয়, দাদা। কারণ আগেই বললাম অসিত মজুমদারের বয়সটা অনেক বেশি, তার বয়স 67 বছর, আর রচনা বন্দ্যোপাধ্যায়ের মাত্র 53। তো এই দুজনের মধ্যে ঝগড়া মেটাচ্ছেন হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এইটাই হচ্ছে আজকের স্টোরি, এই নিয়েই আমরা আজকে কথা বলবো, এবং তারপর উই উইল সি ওয়্যার ইট গোজ। দেখুন, এমনিতে রচনা বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ হিসেবে তার জীবনে খুব একটা কোনো সমস্যা ছিল না, দিন ভালোই কাটছিল, এবং হুগলি জেলার মানুষজন যে বিষয়টার জন্য তাদের সাংসদকে সব থেকে বেশি মনে রেখেছেন, সব থেকে বেশি কৃতার্থ হয়েছেন এরকম একজন সাংসদ পেয়ে, মনে রাখার মতো একটা ঘটনা যেটা রচনা বন্দ্যোপাধ্যায় ঘটিয়েছিলেন, সেটা হচ্ছে যখন বন্যা পরিস্থিতি তৈরি হয় হুগলিতে, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসিকে দায়ী করছেন যে ডিভিসি জল ছেড়ে দিয়েছে, তাই এরকম ঘটনা ঘটেছে। এবারে হুগলিতেও সেখানে বন্যার কবলে পড়েছেন মানুষজন, খুবই খারাপ অবস্থা। তো সেইখানে সাংসদ অবশ্যই পৌঁছে যান সমস্ত কিছু দেখাশোনা করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই তিনিও গেছেন সব দেখাশোনা করতে, এবং তাকে যখন প্রশ্ন করা হয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে যে এই বিষয়টা নিয়ে আপনি কিছু বলুন, আপনি কি বলতে চান, আপনার কনস্টিটিউয়েন্সির মধ্যে এরকম অবস্থা মানুষের, সেখানে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন যে এটা তো খুবই খারাপ পরিস্থিতি, ডিভিসিরই জল ছেড়ে দিয়েছে, এই সম্পূর্ণ দোষটা ডিভিসিরই। এবং তারপরে খুব গম্ভীরভাবে রচনা বন্দ্যোপাধ্যায়, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, অ্যান্ড আই রিপিট, খুব গম্ভীরভাবে তিনি বলেন, কুইন্টাল কুইন্টাল জল ছেড়ে দিয়েছে, এখানে মানুষের ঘরবাড়ি বলে কিছু নেই, কুইন্টাল কুইন্টাল জল ডিভিসি ছেড়ে দিয়েছে, খুব খারাপ অবস্থা, সবটা ডিভিসি করেছে, ওরা ইচ্ছা করে এরকম কাজকর্ম করেছেন। এবং তারপর বন্যা দুর্গতদের দেখে তিনি যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন, সমস্ত দেখাশোনা করার পর অভাব অভিযোগ সব শুনে দলের লোকজনকে নির্দেশ দিয়ে যে এটা করে নেবে, ওটা দেখে নেবে, সবটা বলার পর তিনি যখন গাড়ি করে ফিরে যাচ্ছেন, সেই সময় ফেরার সময় রাস্তায় তার গাড়িটা হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে। কেন না, রাস্তার পাশে নয়াঞ্জলিতে চাষিরা কাজ করছিলেন, এবং সেইটা দেখে রচনা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে পড়েন, এবং ওল দেখে রচনা বন্দ্যোপাধ্যায় সেটা কিনতে চান। চাষিদের সঙ্গে কিন্তু তিনি বিন্দু মাত্র দরাদরি করেননি। সাংসদ হিসেবে তিনি শুধু একটাই প্রশ্ন করেছেন যে এই ওলটা খেলে গলা চুলকাবে না তো? যেই চাষিরা বলেছেন যে না, সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে ওল কিনে নিয়ে বাড়ি চলে গেছেন। মানে বন্যা দুর্গতদের দেখে ফেরার সময় ডিভিসি ইচ্ছে করে কুইন্টাল কুইন্টাল জল টল ছেড়ে দিয়েছে, সব বলাটলা তার হয়ে গিয়েছিল, তারপর তিনি রাস্তা থেকে ওল কিনে বাড়ি চলে গেছেন। প্রায়োরিটি দেখুন, প্রায়োরিটির কিন্তু একটা ব্যাপার আছে। মানে বন্যা দুর্গত এলাকা, বন্যায় মানুষজন পড়েছেন, সেখানে কি হয়েছে তাতে এই হচ্ছে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে মনে রাখার মতো দুটো কন্ট্রিবিউশন। এবং তারই সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অসিত মজুমদারের সম্পর্কটা কিন্তু খারাপ ছিল না। মানে অসিত দাদা ভাই নয়, কিন্তু অসিত দাদার সঙ্গে রচনা বোনের সম্পর্ক খারাপ ছিল না, দুজন দুজনকে বেশ পছন্দই করতেন। সেটা কি করে বোঝা যায়? চুঁচুড়ার বিধায়ক হচ্ছেন
অসিত মজুমদার। এবার আগেরবার চুঁচুড়ায় যখন বিধানসভা উৎসব হয়েছিল সেই সময় সেখানে একটা মেলা প্রাঙ্গণ, যে অনেক দোকান টোকান স্টল টল হয়েছিল, সেই জায়গাতে অসিত মজুমদার রচনা বন্দ্যোপাধ্যায়কে ফ্রিতে বিনামূল্যে একটা স্টল দিয়েছিলেন এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে শাড়ি এবং প্রসাধনী দ্রব্য সমস্ত কিছু বিক্রি করার জন্য সেই স্টলে জিনিসপত্র নিয়ে উপস্থিত হয়ে গিয়েছিলেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল যে অসিত মজুমদারই আমাকে বললেন একটা স্টল দেওয়ার জন্য এবং তিনি আমাকে একটা স্টল দিয়েছেন, তাই সেখানে আমি আমার জিনিসপত্র নিয়ে এসেছি বিক্রি করার জন্য। এবং সেখানে সাংসদের দোকান থেকে জিনিসপত্র কিনলে কিন্তু 10% ডিসকাউন্টও রাখা হয়েছিল। আপনাকে ফুল প্রাইস দিয়ে কিনতে হবে বিষয়টা এরকম নয়, 10% ডিসকাউন্ট ছিল এবং তারই সঙ্গে বেশি টাকার জিনিসপত্র কিনলে বিনামূল্যে শাড়ি পাওয়া যাবে, এরকম কথাও কিন্তু বলা হয়েছিল। এবং সমস্ত ফক্কাবাজির জায়গার মতো সেখানে কে উপস্থিত ছিলেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই উৎসবে উপস্থিত ছিলেন। সেখানে গিয়ে তিনি রচনা বন্দ্যোপাধ্যায় যে কালো রঙের শাড়িটা পরেছিলেন সেই শাড়িটার খুব প্রশংসা করেন প্রথমে। তারপর তিনি বলেন যে রচনা এখানে স্টল দিয়েছে, খুবই ভালো কাজ করেছে। শাড়ি, মেয়েরা কি আর শাড়ি না দেখে থাকতে পারে? তো বুঝতেই পারছেন আপনি যে এটা কিন্তু বেশ খারাপ একটা ব্যাপার ছিল না। মানে রচনা বন্দ্যোপাধ্যায় রচনা নিজের মতো করে রচনা লিখছিলেন, অসিত মজুমদার নিজের মতো যা কথাবার্তা চালিয়ে যাচ্ছিলেন, আর শ্রীরামপুরের সাংসদ মাঝে মধ্যে একটু এসে প্রশংসা করে কথা বলে চলে যাচ্ছিলেন। খুব একটা ঝগড়াঝাটি কিন্তু ছিল না। দেন হোয়াট কজ দ্য ফাইট? কোথা থেকে ঝগড়াটা শুরু হলো এইটা কিন্তু অবশ্যই জেনে রাখুন, লিখে রাখুন। এরপর পিএসসির পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে, ভালো করে উত্তর যাতে লিখতে পারেন। রিক্রুটমেন্ট না হোক, পরীক্ষায় উত্তরটা তো লিখে আসতে হবে। এবার অসিত মজুমদার রাজনীতিতে যখন ঢুকেছিলেন তখন তিনি এঁচোড় থাকলেও এখন তিনি একেবারে কাঁঠাল হয়ে গেছেন। আর কাঁঠাল পাকলে যেটা হয় সে তো আপনারা জানেনই, গন্ধ ম ম করে চারিদিকে এবং বেশ কিছু মাছিও ভন করে আসে সেই কাঁঠালের কাছে। অসিত মজুমদারের সময়টা সে তখন খুব একটা ভালো চলছিল না। এক তো প্রথম যে ঘটনাটা তার সঙ্গে ঘটে যে তিনি জনসংযোগ করতে বেরিয়েছেন তারই এলাকায় মানুষের সঙ্গে কথাবার্তা বলার জন্য, এবং সেখানে মানুষজন প্রচণ্ড ক্ষেপে গিয়ে তার হাত ধরে টেনে নিয়ে চলে যান একটা জায়গায় যেখানে রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, এবং তাকে ঘিরে ধরে মানুষজন প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে বিক্ষোভ দেখাতে থাকেন যে দেখুন এখানে রাস্তার কি অবস্থা, কিভাবে ভেঙে গেছে, জলের গাড়ি ঢোকে না, অ্যাম্বুলেন্স ঢোকে না, আমরা এই রকম একটা অসহনীয় পরিস্থিতির মধ্যে রয়েছি। এর আগেও আপনি এসেছেন, আপনি আমাদের অভাব অভিযোগের কথা শুনে গেছেন, কিন্তু আপনি কোনো কাজ করেননি। এখানকার কাউন্সিলর খারাপ, সে কোনো রকম খোঁজ খবর করে না, মানে সে সাংঘাতিক অবস্থা। সেদিন মানুষজন এমনই রেগে গিয়েছিলেন যে আরেকটু হলে হয়তো অসিত মজুমদারকে পিটিয়ে পরোটা বানিয়ে দিতেন, একদম শুটিয়ে লাল করে নোংরামি বার করে দিতেন। কিন্তু যাই হোক, সেখান থেকে অসিত মজুমদার বেরিয়ে চলে এসেছেন। পাবলিকের মার থেকে সেদিন তিনি বেঁচে গেলেও কয়েকদিন পরেই নিয়তির মার থেকে তিনি কিন্তু আর বাঁচতে পারেননি। দেখুন বিষয়টা হচ্ছে এইটুকুটা যে শুনতে হবে পাবলিকের কাছ থেকে, এটার জন্য তো সব বিধায়করা মোটামুটি রেডিই থাকেন যে পাবলিক আসবে বলবে যে তুমি অপদার্থ, তুমি কোনো কাজ করো না, তুমি 1 নম্বরের চোর, টাকা মেরে দিয়েছো, আমাদের কাজ করছো না, এই সবগুলো শোনার জন্য বিধায়করা রেডিই থাকেন। কিন্তু এর পরে যেটা হয়, মানে এর কয়েকদিন পরেই ভাগ্য তার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে দেয়। আবারও এর কয়েকদিন পরে অসিত মজুমদার বেরিয়েছেন, নিজের কনস্টিটুয়েন্সিতে জনসংযোগ করছেন, লোকজনের সঙ্গে কথা বলছেন, বলতে বলতে তিনি পড়ে যান। এবারে এই পড়ে যাওয়ার ঘটনার অনেকগুলো আনঅফিশিয়াল ভার্সন তো রয়েছে। যেমন কেউ বলছে যে তার যেখানে পড়ার ছিল সেখানেই তিনি পড়েছেন, কেউ আবার বলছে কুনুই দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। কিন্তু অফিশিয়াল ভার্সন যেটা, সেটা হচ্ছে কথা বলতে বলতে নর্দমার ওপরের একটা স্ল্যাব ভেঙে নর্দমার ভেতরে পড়ে যান অসিত মজুমদার, এবং তাকে তাড়াতাড়ি ধরে তোলা হয়, তার নিরাপত্তারক্ষী দলের কর্মীরা ছুটে আসেন। তারপর তার পা ফুলে গিয়ে যন্ত্রণা হয়ে একাকার অবস্থা। এবার বিষয়টা হলো যে সেদিন অসিত মজুমদার তখনও পর্যন্ত বুঝতে পারেননি যে নর্দমার থেকেও খারাপ কোনো জায়গায় এরপর তিনি পড়তে চলেছেন। অসিত মজুমদার মনে করেছিলেন তিনি রাজনীতিতে অনেকটা সিনিয়র, এতদিন ধরে রয়েছেন, রচনা বন্দ্যোপাধ্যায় কালকের মেয়ে রাজনীতিতে এসেছে, খুব একটা কিছু বুঝবে না, তাকে ঠিক একেবারে ঘুরিয়ে নেবেন অসিত মজুমদার, নিজের মতো করে চালিয়ে নেবেন। কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় তিনি একজন সেলিব্রিটি, এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সেলিব্রিটিদের যে একটা আলাদা জায়গা রয়েছে, আলাদা দর রয়েছে, সেইটা তখনও পর্যন্ত অসিত মজুমদার বুঝতে পারেননি, এবং তাই এর কয়েকদিন পরেই বেমক্কা তিনি খেয়ে যেতে চলেছেন। এই ঝগড়ার শুরুটা হয় চুঁচুড়ারই একটা স্কুল দিয়ে, বাণী মন্দির স্কুল। এবার চুঁচুড়ার বিধায়ক হচ্ছেন অসিত মজুমদার, তার এলাকার এই স্কুল। এবার হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি সাংসদ তহবিলের টাকা দেন এই স্কুলের একটা স্মার্ট ক্লাস তৈরি করার জন্য। এবার দেখুন রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি একজন সেলিব্রিটি। দিদি নাম্বার 1 করে তিনি যা টাকা পয়সা রোজগার করেছেন তাতে তাকে আর এরকম ছোটোখাটো চুরি
ঘোরাঘুরি খুব একটা করতে হয় না, করলে কোনোদিন বড় কিছু হয়তো করবেন, ছোটোখাটো এসব করতে হয় না। আর অনেক বিধায়কদের তো ডাকাতি করেই দিন কাটে। তো এইবার রচনা বন্দ্যোপাধ্যায় ডিরেক্ট স্কুলের কাছে টাকা পাঠিয়ে দিয়েছেন স্মার্ট ক্লাসরুম তৈরি করার জন্য। এবার সেখানকার বিধায়ক অসিত মজুমদারের কানে যেই খবরটা পৌঁছেছে আমার এলাকার স্কুল সেখানে ডিরেক্ট টাকা পাঠিয়ে দিয়েছে, অসিত মজুমদার সঙ্গে সঙ্গে সেই স্কুলে গিয়ে চড়াও হয়ে গেছেন শিক্ষক শিক্ষিকাদের ওপরে, যে কোত্থেকে টাকা পেলেন, কার অনুমতিতে আপনারা এসব করছেন, কে আপনাদের টাকা দিয়েছে, এসব বলে শিক্ষক শিক্ষিকাদের উপরে একদম চিৎকার চেঁচামেচি করে শিক্ষিকাদের গালিগালাজ এসব করে চলে এসেছেন। এইবার রচনা বন্দ্যোপাধ্যায় এইসব কথা জানতে পারার পর পরিষ্কার তখন বলে দেন যে আমার যা করার আমি তো করবই, আমি আরও স্মার্ট ক্লাসরুম তৈরি করব, স্কুলের পাশে থাকবো, মানুষের পাশে থাকবো, আমার যা করার করব। এবার ও দম থাকলে আমাকে আটকে দেখা, কারণ আমার যেখানে যাকে যেটা জানানোর দরকার আমি ঠিক জায়গা মতো জানিয়ে দেবো। এবার অসিত মজুমদার তিনি এতদিন ধরে রাজনীতি করছেন, দুধে রাজনীতিবিদ, তিনিও হয়তো ভেবেছিলেন যে এসব বললেও রচনা ব্যানার্জি নিশ্চয়ই এসব কথা ওপরে কোথাও জানাবেন না, কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় সম্ভবত সেটা জানিয়ে দিয়েছেন। তার কারণ অসিত মজুমদারের এরপরেই কথাবার্তা অনেক পরিবর্তন হয়ে যায়। যে অসিত মজুমদার মা বোনের গালাগাল দেওয়া থেকে বিরত থাকেন না কখনো, প্রসিদ্ধ তিনি এই সমস্ত কথাবার্তা বলার জন্য, সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করার জন্য প্রসিদ্ধ, সেই অসিত মজুমদার তখন বলতে শুরু করেন, প্রথমে তিনি বলেন একটা অন্যরকম মা বোন করতে শুরু করেন, তিনি বলেন রচনা বন্দ্যোপাধ্যায় তো আমার মায়ের মতো, তারপর তিনি আরেকটু সেখান থেকে এগিয়ে বলেন ও তো আমার বোনের মতো, এবং তারপর তিনি মেয়েতেও পৌঁছে যান এবং ফাইনালি বলেন যে রচনা তো আমার মেয়ের মতো, ও কি বলেছে কি করেছে তাতে কিচ্ছু আসে যায় না, শুধু আমি প্রার্থনা করি ও ভালো থাকুক, সমস্ত কিছু ভালো হোক। কিন্তু এই সমস্ত কথা বলে বরফ গলানোর চেষ্টা যখন অসিত মজুমদার করছেন তাতে খুব একটা কিছু কাজ হয়নি, কারণ ততদিনে অসিত নামক প্রবন্ধে ফুলস্টপ দিয়ে দিয়েছেন রচনা। এবার এখান থেকে ফাইনালি আমরা কোথায় এসে দাঁড়িয়েছি দেখুন, অসিত মজুমদার ব্যাপারটা ভালোই বুঝতে পেরেছেন যে সামনেই বিধানসভা নির্বাচন আছে, টিকিটটা তো পেতে হবে, এদিকে দিদিও রেগে আছেন, ভালো রকমই বার্তা পেয়েছেন, না হলে তো গলার স্বর এত মিষ্টিও হয় না, তো যাই হোক টিকিটটা পেতে হবে, এবং টিকিটটা পেয়ে যাওয়ার পরেও প্রচার যদি করতে হয় তার তো রচনা বন্দ্যোপাধ্যায় হাতের কাছে সেলিব্রিটি, একেবারে হুগলির সেলিব্রিটি, হুগলির সাংসদ রয়েছেন, তাকে লাগবে প্রচারের জন্য, তার সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়কে কাজে লাগিয়ে আরও 2-4 জন যদি সেলিব্রিটিকে টলিউড থেকে নিয়ে আসা যায় প্রচারের জন্য, সেখানেও কাজে লাগবে। তাই যতই গালাগাল দেওয়া হোক না কেন, ঝগড়াঝাটির পরিস্থিতি যাই তৈরি করি না কেন, ভোটের আগে ব্যাপারটা মিটমাট করে ফেলতে হবে, এই ব্যাপারটা তিনিও বুঝতে পেরেছেন। তো এইবারে মিটমাট করার জন্য কাকে ডেকে পাঠানো হয়েছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শান্তিপ্রিয় সবথেকে সুস্থ মস্তিষ্কের মানুষ, যার মাথা ঠান্ডা করার একটা যে গুণ রয়েছে সেই গুণটা সম্পর্কে এখান থেকে আন্টার্কটিকা পর্যন্ত কথা হয়, সেই রকম একজন মানুষকে ডেকে আনা হয়েছে। আর তিনি কিভাবে এই সমস্ত ঝগড়াঝাটি সবকিছু মিটিয়ে দিয়েছেন, কিভাবে তিনি দুজনের হাত ধরিয়ে দিয়েছেন, একসঙ্গে ধরিয়ে বলেছেন ব্যাস আজ থেকে আর কোনো ঝগড়াঝাটি করা যাবে না, সবাই একসঙ্গে কাজ করো, হাত মিলিয়ে দিয়েছি, ব্যাস ঝগড়া শেষ। ওই স্কুলে যেরকম হতো না যে এ ওর থেকে টিফিন চুরি করে খেয়ে নিয়েছে, কিংবা মাঠে খেলতে খেলতে একখানা ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এবং তারপরে টিচাররা ধরে এসে দাঁড় করিয়ে দুজনকে বলতেন নাও দুজনে মিলে হাত মিলিয়ে নাও, ভাব করে নাও, সন্টু তোমরা ভালো ছেলে ভালো মেয়ে, একদম ভাব করে নাও, কিন্তু একদম সেই রকম ব্যাপার, ভাব করিয়ে দেওয়া হয়েছে, হাত মিলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে থেকে আমরা পেলাম কি? এই যে ভাব ভালোবাসা, এটাই কি আমাদের পাওয়া? না, এখান থেকে আমরা 3টে বড় বড় জিনিস পেয়েছি, 3টে মেন বিষয় এখান থেকে উঠে এসেছে। প্রথম মেন পয়েন্টটা কি? প্রথম পয়েন্টটা হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অসিত মজুমদারের উদ্দেশ্যে বলেছেন তোর মতো লাগামহীন মুখ আর দুটো দেখতে পাওয়া যায় না। ভাবুন একবার, এটা মনে রাখার মতো বিষয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এমন মুখের ভাষা, এমন সব কথাবার্তা তিনি বলেন, কাজকর্ম করেন, যে তার নিজের দলের লোকজন পর্যন্ত বলে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখের ভাষা নেওয়া যায় না, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আবার কাউকে খুঁজে পেয়েছেন যার উদ্দেশ্যে তিনি বলছেন যে তোর মুখের ভাষা মানে তোর লাগামহীন, তোর মতো লাগামহীন মুখ আমি আর দুটো দেখতে পাই না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা অসিত মজুমদারের মধ্যে খুঁজে পেয়েছেন। তার মানে ভাবুন, অসিত মজুমদার সেই যে ড্রেনে পড়ে গিয়েছিলেন, সেটা কিন্তু মানে এমনি এমনি বিষয়টা নয়, এটা কোনো কোইন্সিডেন্স নয়, এটা ডিভাইন প্রভিডেন্স যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সঠিক হয়ে থাকেন। দ্বিতীয় মেইন পয়েন্ট আমরা এখান থেকে কি পেয়েছি, সেটা হচ্ছে এই যে এতদিন ধরে একটা প্রচন্ড কনফিউশন ছিল, হুগলির মানুষজন, যারা চুচুড়ার মানুষজন একটা রহস্যের মধ্যে ছিলেন যে রচনা বন্দ্যোপাধ্যায় অসিত মজুমদারের আসলে কে, মা নাকি মেয়ে নাকি বোন, কোনটা?
সেইখানে আজ আমরা একটা ক্ল্যারিটি পেয়েছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরই জন্য। এবং সেখানে কি হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রচনার উদ্দেশ্যে বলছেন যে দেখো এবার কিন্তু একদম অসিতকে সুন্দর সম্মান দিয়ে তোমরা একসঙ্গে কাজ করবে, অসিতকে একদম ছোট ভাইয়ের মতো করে নিয়ে তুমি কাজ করবে। এইখানে রচনা বন্দ্যোপাধ্যায় তখনই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে থামিয়ে পরিষ্কার বলে দিয়েছেন ভাই নয় দাদা, দাদার মতো করে আমরা কাজ করব। এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে তাহলে অসিত মজুমদার এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আসল সম্পর্কটা হচ্ছে তারা দাদা বোন। তার মানে ওই যে অসিত মজুমদার মাঝখানে বোনের মতো কথাটা বলেছেন ওটাই হচ্ছে গ্রহণযোগ্য, এই বোনের মতো ব্যাপারটা আমরা এখান থেকে পেলাম। আর তৃতীয় জিনিস যেটা এখান থেকে উঠে এসেছে সেটা হচ্ছে এই রকম সুন্দর করে ব্যাপারটা রিজলভ করা হয়েছে, ঝগড়া টগড়া মিটিয়ে হাত ধরিয়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং তারপর তিনি কি বলেছেন যে এত কিছু করা হলো, এবার কিন্তু আর তোমরা ঝগড়া করবে না, কেউ কিন্তু রচনার বিরুদ্ধে অসিতের কাছে গিয়ে, অসিতের বিরুদ্ধে রচনার কাছে গিয়ে ফুসফুস করবে না, তোমরা দুজনে বসে ঘুগনি খেয়ে নাও, সমস্ত ঝামেলা মিটিয়ে দাও বলে দিয়েছেন। এরপরেও যদি সবকিছু না মেটে তখন কি হবে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, তিনি একজন লয়ার, তিনি একটা নিদান দিয়েছেন যে এরপরেও ঝগড়া না মিটলে কি করা হবে। তিনি বলছেন দুজনের হাতে দুটো লাঠি দিয়ে দেবো। এরপরেও যদি না মেটে তাহলে এইটা হচ্ছে তার মাথা থেকে বেরিয়ে এসেছে হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট, কি করা যেতে পারে এরপরেও ঝগড়া না মিটলে। দুজন সাংসদ, একজন 67 একজন 53 বছর বয়সের, তাদেরকে কি করা হবে, তাদের হাতে লাঠি দিয়ে দেওয়া হবে। একজন সাংসদ বলছেন আরেকজন সাংসদ এবং বিধায়ককে উদ্দেশ্য করে, এদের আমরা নির্বাচিত করেছি। এবার আপনি বলতে পারেন যে এই নিয়ে আমরা কেন কথা বলবো, এগুলো আমরা কেন দেখবো? কেন দেখবো না, আমরা তো দিনের পর দিন এগুলো দেখেই আসছি। ওদিকে সৌমিত্র সুজাতা আমরা দেখে নিয়েছি, এদিকে আমরা শোভন বৈশাখী রত্না দেখে নিয়েছি। শোভন বৈশাখী তারা আদালতে ঢুকছেন, রত্না একেবারে চিৎকার করে গালিগালাজ করছেন, তারপর বৈশাখী বেরিয়ে এসে রত্নাকে গালিগালাজ করছেন, তারপর শোভন রত্নাকে গালিগালাজ করছেন, তারপর তিনজনে একই দলের মধ্যে সুন্দর করে রয়েছেন। সবটাই আমরা দেখে নিয়েছি, অতএব এটাও আমরা দেখব। এই রকম মানুষজনকে নির্বাচন করার ক্ষমতা যদি আমাদের থাকে, তাদের নির্বাচিত করে তাদের ক্ষমতা দেওয়ার ক্ষমতা যদি আমাদের থাকে, তাহলে এগুলো দেখার ক্ষমতাও আমাদের রাখতে হবে। দেখুন, মুখ্যমন্ত্রী বাংলা সিরিয়াল দেখতে খুব পছন্দ করেন। বাংলা সিরিয়ালে ওই কারণে যেরকম অদ্ভুত অদ্ভুত সব ক্যারেক্টার দেখা যায় না, সেই রকমই ক্যারেক্টার অদ্ভুত অদ্ভুত সব তিনি বাংলার রাজনীতিতেও নিয়ে আসছেন। তারই একটা বিনোদনের ব্যাপার যে ঠিক আছে কোনোদিন হয়তো আধ ঘন্টার একটা সিরিয়াল বাদ পড়ে গেল, 1 ঘন্টা দেখতে পারেননি, আচ্ছা ঠিক আছে আজ আমি সিরিয়াল দেখতে পেলাম না, আজকে চুচুড়ায় কি হয়েছে সেটা আমি একটু দেখে নিই, এন্টারটেনমেন্ট হয়ে গেল। গোটা রাজ্যটাই তো তার বিনোদনের জন্যেই রয়েছে। এবং সেই কারণেই আমাদের অবস্থাটাও ওই রকম। ওই বাড়িতে দিদা ঠাকুমারা সিরিয়াল দেখছে, তখন তো কিছুতেই চ্যানেল চেঞ্জ করা যাবে না, অন্য কিছু দেখার উপায় নেই, গালে হাত দিয়ে বসে দেখতে হবে। এখানেও সেই অবস্থা, চ্যানেল চেঞ্জ করার তো উপায় নেই, অতএব 5 বছর গালে হাত দিয়ে এটাই দেখতে হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।